আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। 18,999 টাকায় বাংলাদেশে অমনিভিশন 64BS সেন্সর থাকা 64 মেগাপিক্সেলের ক্যামেরা সহ 8GB র্যাম ও 256GB স্টোরেজ দিয়ে রিয়েলমি নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে তাদের নতুন আরেকটি ফোন Realme C55। এই ফোনটি দেখতে অলমোস্ট অনেকটাই কিন্তু আইফোনের মতো, অর্থাৎ আইফোন 13, 14-এর মতো বা 12-এর মতো বলতে পারেন। বাট যেটা মেইনলি বলতে চাচ্ছিলাম, এই ফোনটি আমাদের কাছে প্রায় 2-3 সপ্তাহ ধরে রয়েছে। সো ওভারঅল এই 2-3 সপ্তাহ ইউজের পর আমাদের কাছে এই ফোনটির পারফরমেন্স কেমন লেগেছে, অর্থাৎ এই মোবাইলটির ভালো দিক, খারাপ দিক, সব দিক নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, SIM tray ejector, soft plastic back cover, 33 watt fast charger, Type C USB charging cable, এবং Realme C55 মোবাইলটি। বেশ স্টাইলিশ অ্যান্ড রেয়ার প্যানেলের সানশাওয়ার টেক্সচারের ডিজাইন থাকা ফ্ল্যাট শেপড এই মোবাইলটি কিন্তু হাতে নিয়েও বেশ প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায়। সেই সাথে রেয়ার প্যানেলের ক্যামেরা হাউজে রয়েছে দুটা বিশাল ক্যামেরা, এবং দূর থেকেও কিন্তু এই ফোনটা দেখতে অনেকটা স্টাইলিশ, অনেকটা ক্লোজ টু আইফোনের মতো। বাট যাই হোক, 6.72 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম। ওভারঅল বেশ স্লিম এবং হালকা হওয়ার কারণে মোবাইলটি খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করা যায় এবং হ্যান্ড গ্রিপ করেও প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছিল। আমার কাছে থাকা এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো সানশাওয়ার। এই মোবাইলটির আরও একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো রেইনি নাইট, অর্থাৎ ব্ল্যাক কালার। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলের রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে কিছু নেই, মোবাইলের নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, Type C USB চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে একদম ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই কাজ করছিল। এছাড়াও মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। তার পাশাপাশি মোবাইলটিতে ইম্পর্টেন্ট 26টি সেন্সরসও রয়েছে। এই মোবাইলটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। সত্যি কথা বলতে প্রাইস বিবেচনায় সাউন্ডের বেস বলেন, ক্রিস্পিনেস বলেন, যথেষ্ট ব্যালেন্স ছিল এবং 100% ভলিউমেও এই মোবাইলটার স্পিকারের সাউন্ড থেকে কোনো প্রকার ডিস্টরশনে দেখা পায়নি। ওভারঅল প্রাইস বিবেচনায় এই মোবাইলের স্পিকার পারফরমেন্স আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছিল Android 13 ভার্সন। ইউআই হিসেবে মোবাইলটিতে রয়েছে Realme UI 4.0 ভার্সনের ইউআই, এবং মোবাইলটিতে আপ টু 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে মোবাইলটিতে 90Hz রিফ্রেশ রেটের পাশাপাশি 180Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আমরা অনেক রাফ অ্যান্ড টাফ ভাবে ইউজ করেছি, কোনো প্রকার ল্যাগিং এর দেখা পাই নাই। ইনফ্যাক্ট এই ফোনটার র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো হওয়ার কারণেও আমরা অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সোয়াপ করে ইউজ করেছি। কোনো ধরনের কোনো প্রবলেম আমরা ইউআই থেকে একেবারেই ফেস করিনি এই মোবাইলটিতে। মোবাইলটিতে রয়েছিল 6.72 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, এবং আরও রয়েছে 90Hz রিফ্রেশ রেট, এবং ডিসপ্লে রেজলিউশন হলো 2400x1080 পিক্সেল। আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে আমরা এই ফোনটি ইউজ করতে পেরেছি। 680 নিট পিক ব্রাইটনেস থাকার কারণে মোটামুটি অনেক আলোতেও আমরা কমফোর্টেবল ভাবে ব্যবহার করতে পেরেছি। সেই সাথে মোবাইলটি দিয়ে আউটডোরে ছবি তোলার সময় আমরা কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে প্রাইস বিবেচনায় মোবাইলটির চিন এবং ভেজেল এরিয়া আমাদের কাছে ঠিকঠাকই লেগেছে। সেই সাথে মোবাইলটির ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঁচজোল সেলফি ক্যামেরা। এছাড়াও মোবাইলটিতে রয়েছে ওয়াইড ফাইন L1 এর সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসাবে রয়েছে অমনিভিশনের 64B সেন্সর, আর একটি হলো 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকে ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি ভালোভাবেই ফোকাস করা যাচ্ছিল। ডাইনামিক রেঞ্জও নট ব্যাড, ছবির কালার টোন এবং ছবির ডিটেলস প্রপার লাইট কন্ডিশনের ছবি তুললে ভালোভাবেই ধরে রাখতে পারছিল। পোর্ট্রেট মোডেও ছবি তোলার পর ছবিগুলো ব্যাকগ্রাউন্ড প্রসেসে যে বেশ সুন্দর করে তুলছিল। ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিটেকশনও খুব সুন্দরভাবেই ধরে রাখতে পারছিল পোর্ট্রেট মোডে। মোবাইলটি দিয়ে হাই 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার সুবিধা রয়েছে। সত্যি কথা বলতে গেলে এই বাজেট বিবেচনায় এই মোবাইলটার ভিডিও ক্যামেরা পারফরমেন্স ঠিকঠাকই আছে। সে সাথে মোবাইলটিতে আরও রয়েছে টাইম ল্যাপসের ফিচারের মাধ্যমে ভিডিও শুট করার পাশাপাশি স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে ছবির কালার টোন অনেক বেশি ভাইব্রেন্ট না হলেও ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল। এজ ডিটেকশনও আমি মনে করি 8 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে ঠিকঠাকই ছিল। ওভারঅল ভালো আলো পেলেই মোবাইলটি সেলফি ক্যামেরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় রেডি টাইপ ছবি উঠেছে। ওভারঅল অনেকের কাছেই ভালো লাগবে। এছাড়াও এই মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন। Realme C55 এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই 33 ওয়াটের চার্জার দিয়ে এই মোবাইলটি আমাদের
আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় লেগেছে এবং একবার চার্জ করার পর আমরা ওভারঅল বেসিক ইউজ করে প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং বা যেটাকে বলে টানা মুভি টুভি দেখে এই ফোনটা থেকে আমরা স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 6 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। তার পাশাপাশি মোবাইলটিতে জিপিইউ হিসাবে রয়েছে মালি G52। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটা দুটো ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, আর একটা হলো 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। এবং প্রাইসের কথা বলতে গেলে 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটার প্রাইস হলো 18,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 19,000 টাকা। এবং 8GB র্যাম 256GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 22,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 23,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 2,65,597, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 427, মাল্টি করে 1422। স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলটির রিড স্পিড পেয়েছি 123 MB/s, রাইট স্পিড পেয়েছি 273 MB/s। এই মোবাইলটিতে পাবজি গেমসটা খেলার সময় আমরা হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পারলো। সবচেয়ে ভালো পারফরমেন্স পেয়েছি আমরা ব্যালেন্সড গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে। এবং গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে বেশ স্মুথ পারফরমেন্সই পাওয়া যায়, তবে ফোনটা একটু লং টাইম প্লে করার সময় পাবজি গেমসটা খেলার সময় হিট হয়, তখন অবশ্য আমরা ল্যাগিংয়ের দেখা পেয়েছি। আর যেহেতু 12 ন্যানোমিটার সাইজের প্রসেসর, সো একটু হিট হবে, এটা খুবই স্বাভাবিক। বাট আপনি যদি অন্যদিকে ফ্রি ফায়ার গেমসের কথা বলেন, মোটামুটি আমরা ফুল গ্রাফিক্স সেটিংয়ে গেমটা প্লে করেছি, শ্যাডো অফ করে খেলেছি, তাহলে একটু লং টাইম স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। আর আপনারা ট্রাই করবেন একটু ভার্চুয়াল ল্যাম্পটা অন করে রাখতে, তাহলে একটু এক্সট্রা বুস্ট পাওয়া যায় গেমস খেলার সময়। সো আমরাও সেম পারফরমেন্স পেয়েছি, যথেষ্ট ভালো লেগেছে, কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি ফ্রি ফায়ার গেমসটা খেলার সময়। তার পাশাপাশি কল অফ ডিউটি গেমসটা খেলেছি, কোনো ধরনের কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি। মোটামুটি মিডিয়াম গ্রাফিক্সে এই ফোনটাতে কল অফ ডিউটি গেমসটা খেলা যায়, যথেষ্ট ভালো লেগেছে আমাদের কাছে। কল অফ ডিউটি গেমটা খেলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তার পাশাপাশি H9 গেমসটাও খেলেছি, একদমই স্মুথ ছিল। গেম প্লে করা বা গেমের মাঝখানে বা লং টাইম প্লে করে কোনো জায়গায় আমরা H9 গেমসটা খেলার সময় এই মোবাইলটা থেকে ল্যাগিংয়ের দেখা পাইনি। দেন এই ফোনটার হিটিংয়ের কথা বলতে গেলে, যেটা আমি একটু আগে বলেছি যে পাবজি গেমসটা লং টাইম প্লে করার সময় কিছুটা হিট হয়। আরেকটা হলো মোবাইলের সিম দিয়ে ইন্টারনেট ইউজ করতে গেলে হিট হয়, স্পেশালি যদি আপনি এমন এরিয়াতে থাকেন যেখানে নেটওয়ার্ক একটু দুর্বল, তখন এই ফোনটা আরেকটু দ্রুত হিট হবে। এটা অবশ্য সব ফোনের ক্ষেত্রেই হয়, সো এই ফোনটা ব্যতিক্রম নয়। তবে কিছুক্ষণ সময় দিলেই ফোনটা আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবং তার পাশাপাশি মোবাইলটিতে যে স্টোরেজটা সাপোর্ট করে এক্সটার্নাল, সেটা হাইয়েস্ট 1 টেরাবাইটের এসডি কার্ড আপনি ফোনে স্টোরেজ হিসাবে এক্সটার্নাল স্টোরেজ হিসাবে ইউজ করতে পারবেন। চলুন আমরা এবার জেনে নিই এই মোবাইলটির কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে, তার পাশাপাশি ফোনটার ল্যাকিংস অর্থাৎ খারাপ কি দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটির কি ল্যাকিংস অর্থাৎ খারাপ দিক বা দুর্বলতা সেটা কি রয়েছে। রাইট নাও যদি আমি প্রাইস হিসাবে চিন্তা করি, যেহেতু ফোনটা 18,999 টাকা অর্থাৎ 19,000 টাকা এসেছে, 6GB 128GBর কথা বলতেছি আর কি, আর 256GB তো 23,000 টাকা। বাট যেটা মেনলি বলতে চাচ্ছি, এই প্রাইস হিসাবে এই ফোনটাতে অবশ্যই একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা উচিত ছিল। দেন সেকেন্ড যে বিষয়টা বলবো, ফোনটাতে ক্যামেরা হিসাবে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকলে ভালো হতো। এবং সর্বশেষ কথা বলবো এই ফোনটা সেলফি ক্যামেরা নিয়ে। সেলফি ক্যামেরার পারফরমেন্স আমি বলবো না খারাপ, ঠিকঠাক আছে, বাট 8 মেগাপিক্সেলের জায়গায় যদি এটা একটু বেশি মেগাপিক্সেল হতো, ওভারঅল যদি ছবির কোয়ালিটিটা আরও ভালো পেতাম আর একটু বেশি রেজুলেশন পেতাম, হতে পারে সেলফি ক্যামেরা থেকে আমরা আরও ভালো ছবি তুলতে পারতাম। এবং প্রাইস হিসাবে আমি মনে করি ফোনটা থাকলে ভালো হতো। এবার চলুন আমরা জেনে এই ফোনটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে কথা বলবো এই ফোনটার আউটলুক নিয়ে। Realme C সিরিজের গত বছর আমরা C35 দেখেছি, C33 দেখেছি, তারা আউটলুকে বেশ চেঞ্জ এনেছে। এবারও তারা যে আউটলুকে ফোনটা এনেছে অনেকটা দেখতে C35 মতো হলো, বাট এটার কালার টোনটা আরেকটু ইমপ্রুভ হয়েছে। ব্যাকগ্রাউন্ডে রিয়ার প্যানেলে যে দুটো বিশাল ক্যামেরা হাউস রয়েছে দেখতে সুন্দরই লাগে, তবে একটু ছোট হলে ভালো হতো, বিকজ এটা সেভ করার জন্য আবার একটা এক্সট্রা ব্যাক কেস অলওয়েজ ইউজ করতে হবে। বাট ইটস ওকে, এটা কোনো সমস্যা না, ফোন ইউজ করলে ব্যাক কেস ইউজ করা যায়। বাট যেটা বলতে চাচ্ছিলাম, ফোনটার চার্জ ব্যাকআপ যথেষ্ট ভালো। আমরা দেখা গেল যে মোটামুটি 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি বেসিক ইউজ করে। আরেকটা বিষয় হলো ফোনটার সাথে যেহেতু 33 ওয়াটের চার্জার রয়েছে, সো মোটামুটি ফাস্ট চার্জও করা যায়। তার পাশাপাশি গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আমি বলবো না এক্সট্রিম গেম খেলা যায়, ফ্রি ফায়ার টাইপ গেমস আপনারা অনেক মজা করে খেলতে পারবেন। তবে একটা বিষয় হলো যেহেতু 6GB র্যাম রয়েছে, সো আপনারা মোটামুটি পাবজিও খেলতে পারবেন, তবে ফ্রি ফায়ারটা বেশি মজা পাবেন। আর কল অফ ডিউটি H9 তো অত স্ট্রং বা অনেক হেভি গেম না, সো এটা এমনিতেও কমফোর্টেবলভাবে ফোনে খেলতে পারবেন, বাট একটু কম গ্রাফিক সেটিংয়ে। দেন যে কথাটা বলো, ফোনটার ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে রিয়ার প্যানেলে যে অমনি ভিশনের 64V সেন্সর রয়েছে, তার মাধ্যমে দেখা গেল মোটামুটি ভালো আলো পেলে বা আউটডোর কন্ডিশনে আমরা অনেক ভালোই ছবি তুলতে পেরেছি এই মোবাইলটা রিয়ার প্যানেলের ক্যামেরা থেকে। তার পাশাপাশি আরেকটা যেটা না বললি না, সেলফি ক্যামেরাটাও নট ব্যাড, বাট 8 মেগাপিক্সেলের জায়গায় যদি একটু ভালো 16 মেগাপিক্সেল হতো
একটু ভালো ছবি তুলতে পারতাম, আর একটু ভালো হতো, বাট স্টিল আই এম স্যাটিসফাইড। দেন সর্বশেষ কথা বলবো ফোনটার ইউআই নিয়ে। রিয়েলমির ইউআই নিয়ে কমপ্লেইন থাকে র্যাম ম্যানেজমেন্ট ইস্যুস নিয়ে, বাট এই ফোনটাতে র্যাম ম্যানেজমেন্ট রিলেটেড কোনো প্রবলেম আমরা ফেস করিনি। কমফোর্টেবলভাবে ইউজ করেছি, মাল্টিটাস্কিং বলেন বা হেভি ইউজ করেও ইউআই থেকে কোনো ল্যাগিং বা কোনো ধরনের কোনো স্ট্যাটার এই ধরনের কোনো প্রবলেম আমরা একেবারেই পাইনি। ওভারঅল বেশ স্মুথ ছিল। সো সর্বশেষ যেটা না বললেই নয়, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে, অর্থাৎ সব কথা শেষ কথা। প্রথমে বলে রাখি, যারা মোটামুটি একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন, চার্জ ব্যাকআপটা অনেক বেশি চান, মাল্টিমিডিয়া অনেক কনজিউম করে থাকেন, হালকা পাতলা মোটামুটি ভালো মানের গেমিংও করে থাকেন এবং তার পাশাপাশি টুকটাক ফটোগ্রাফি করে থাকেন, তাদের জন্য এই ফোনটা আমি মনে করি 18 থেকে 20,000 টাকার মধ্যে রাইট নাও ওয়ান অফ দ্য গুড চয়েস। সো এই হলো ওভারঅল আমাদের Realme C55 এই ফোনটার রিভিউ। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।